এখন এইসব বড় বড় জায়গাগুলি আছে তাদেরকে আগে ধরতে হবে। তাদের যদি না ধরে আপনি জাস্ট চুনোপুটি যারা একটা ঝুপড়ি উঠে আছে, একটা টিনের একটা ঘর উঠে আছে, তারা তো ট্রানজিটরি, তাদেরকে কিছু হলে তাদেরকে উৎখাত করে, করে বলে আমি 100 উৎখাত করছি। উৎখাত করতে হবে যারা অ্যাকচুয়ালি নদীর ফিজিক্যাল প্রপার্টিসকে চেঞ্জ করে দিচ্ছে, পার্মানেন্টলি দখল করতেছে, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ভূমিদস্যু, তাদেরকে ধরতে হবে। আমি মিথ্যাচার করি নাই। তারা ভূমি দখলকারী, নদী দখলকারী, এটা প্রমাণিত, এবং তার একটা বিচার হবে। সেই বিচার আমি আই উইল এনশিওর দ্যাট। আপনি তো নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন, এবং আপনি তৎকালীন সময় মনে হয় তাদেরকে ওই ওইখানকার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এটার কারণেই কি এখন আপনার বিরুদ্ধে মামলা করেছে, এবং ওই কারণেই কি আপনি তাদেরকে বন্ধের নির্দেশ দিয়েছেন তখন, তৎকালীন সময়ে? না, সেজন্য তো তারা আমার আমার সাথে তো তাদের আমি চিনি না, এদের একজনকেও চিনি না। আমি যখন গেছি তাদের কতগুলি অফিসার আছে, এই যে সাবেক সচিব, রিয়ার অ্যাডমিরাল, তারপরে আপনার পোর্টের মেম্বার টেম্বার, বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের পেরোলে আছে এই ভদ্রলোকের। এই ভদ্রলোকের আমি ডাইরেক্টলি দেখি নাই, কোনোদিন তার সাথে আমার কথাও হয় নাই। মানে মালিক। কাজের মালিককে আমি চিনি না, মালিকের নাম জানি, মালিকের নাম জানি সবকিছু, কিন্তু তার সাথে আমার কোনো সময় দেখা সাক্ষাৎ হয় নাই। দেখা সাথে আমার কোনো প্রশ্নও আসে না, কারণ কি, তারা তো দখলকারী, দখলকারীদের সাথে আমি কথা বলি না। যারা দখলকারী তারা আমার সাথে দেখা করতে আসলে আমি দেখা করি না, দেখা করতাম না বা এখনো করি না। এখন তারা মামলা দিছে একটা প্রতিশোধ নেওয়ার জন্য। এবং আমি যে বলি, কারণ কি, এইসব মানে যখন মামলা কথা দিয়েছে আসে। শুধুমাত্র, আপনি কেন টকশোতে তাদের বিরুদ্ধে, আমি যতটুকু দেখলাম আপনার মামলাটার, আমি হুম। একটু দেখাই মামলাটাও একটু, যেটা দিয়েছে আমি খুব অবাক হলাম, কারণ আপনি তো সবসময় আউটস্পোকেন ছিলেন। এখন কথা হলো যে তাদের বিরুদ্ধে আপনি যেসব কথা বলেছেন, এতে আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই আপনি বলেছেন। আর দ্বিতীয়ত হলো, তারা যে এইসব কর্মকাণ্ডগুলি করেছে এটা তো সরকারের অনুমতি সাপেক্ষে করেছে, তবুও কেন আপনি মানে এটাকে মনে করছেন যে ঠিক হয়নি? একটা সরকারের তো বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে, আপনারটা হয়তো নদী, আপনি রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, কিন্তু অন্যদিকে তো আহ মানে সরকারের অন্যান্য কর্তৃপক্ষ যারা, তারা তো এগুলিকে সঠিক মনে করেই তো পারমিশন গুলি দিয়েছে। পারমিশন ছাড়া তো তারা সেখানে কোনো কাঠামো নির্মাণ করার কথা নয়, সেখানে আপনি কি বলবেন? না, প্রথমত যে সরকারের কোনো অর্গানাইজেশন একটা পারমিশন দিলেই তো হবে না। নদী রক্ষা কমিশনের তো দায়িত্ব আছে। তারা দেখতেছে এই যে আইন যেটা দিচ্ছে সেটা মানে ভুল ভাবে দিচ্ছে, সেটা দেখার দায়িত্ব তো নদী রক্ষা কমিশনের। এখানে যে পোর্ট অথরিটি বলতেছে তাদের পোর্টের মধ্যে সকল জায়গা তাদের নিয়ন্ত্রণাধীন, এটা ঠিক না। এটা নদী রক্ষা, নদীর জমি তারা কোনোভাবেই দিতে পারে না। হাইকোর্টের সুনির্দিষ্ট রায় রয়ে গেছে। এবং আপনারা যদি আরেকটা জিনিসও দেখেন যে আমি এখানে নদীকে একটু যদি দেখাচ্ছি, এখানে লিখেছে, আমি বলছি আপনাকে, আপনি বলবেন যে নিত্য টেলিভিশনে 23 সেপ্টেম্বর প্রচারিত নদী বাঁচাতে করণীয় শীর্ষক টক শো অনুষ্ঠানে কর্ণফুলী ড্রাই রক লিমিটেডের বিরুদ্ধে excuse me, নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর ড্রাই রক লিমিটেডের ব্যবস্থা পরিচালক মানে দুঃখিত। এখানে আপনি তারা লিখেছে যে আহ ওই লিমিটেড কোম্পানির বিরুদ্ধে আপনি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উস্কানিমূলক এবং চরম মানহানিকর বক্তব্য দিয়েছেন। এই বিষয়গুলিকে আপনি কি ধরনের চরম এবং মিথ্যা, বানোয়াট যে তারা বলছে, এটা কেন বলছে তারা? প্রথমত তারা ভূমিদস্যু, তারা এগুলি বলতেই পারে। আমি কোনো মিথ্যা কথা বলি নাই। ওইখানে স্যাটেলাইট পিকচার দেখা যাবে ওইখানে যে, এবং তাদের লিস্টে এর আগে আমি জয়েন করার আগে যে লিস্ট ছিল দখলকারীর, সে দখলকারীর লিস্টেও তাদেরই ছিল। এবং ওইখানে যে আনোয়ারা উপজেলার যে এসি ল্যান্ডের রিপোর্ট ছিল যে এই যে জমির উপর আসে অবস্থিত সেটা নদীর জমি, এটা ইলিগাল, সেই রিপোর্টও আছে, সবকিছুই আছে। এখানে কোনো আইনের ব্যত্যয় আমরা করি নাই। আমাদের কোনো পার্সোনাল কোনো গ্রিভ্যান্সও নাই, পার্সোনাল কোনো ভেন্ডেটটাও নেই তাদের এগেনস্টে। এটা হচ্ছে নদী রক্ষার জন্য যে আমার যতটুকু ডিউটি, আমার অর্গানাইজেশনের যতটুকু ডিউটি ছিল, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছি। এতে তাদের স্বার্থহানি হয়েছে। এবং আমি ওয়ার্ল্ড ব্যাংকেও লিখেছি, বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংক যে তাদের টাকা ওইখানে দিছে, তারা বলে যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফাইন্যান্স করছে। ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টের উপর ভিত্তি করে দিচ্ছে সেই রিপোর্ট ছিল ফলস রিপোর্ট, সেখানে কোনো তফসিল ছিল না, এখনো বাইর করতে পারবো। সেখানে কোনো তফসিল দেয় নাই। একজন বুয়েটের একজন প্রফেসর একটা রিপোর্ট বানাই দিছে উইদাউট এনি তফসিল, রাইট? সেটার উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে $100 মিলিয়ন দিছে। আমি তো ওয়ার্ল্ড ব্যাংককে লিখবো এখন, আমি সেটা সেই সময় সুযোগ পাই নাই। লিখবো মিলিয়ন যে ডলার আর ডলার নাকি? ডলার। ডলার, $100 মিলিয়ন তাদেরকে লোন দিছে। সে লোন দেয়া আমাদের সবচেয়ে ভাইটালি ইম্পর্টেন্ট রিভারটা চোখ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে করছে। তা আমি আই এম গোয়িং টু রাইট টু দেম, যে আই এম গোয়িং টু রাইট টু দেম, আই এম গোয়িং টু রাইট টু
আদার অর্গানাইজেশন তারা যে সরেজমিনে দেখুক। এই ভদ্রলোক আমাকে এইভাবে যে তারা একটা সাবজুডিস ম্যাটার 8টা পত্রিকায় দিছে যে আমি মিথ্যাচার করছি। আমি মিথ্যাচার করি নাই। তারা ভূমি দখলকারী, নদী দখলকারী, এটা প্রমাণিত, এবং তার একটা বিচার হবে। সেই বিচার আই উইল এনশিওর দ্যাট। কিন্তু আপনি আহ, আপনি পাল্টা ব্যবস্থা নেবেন বলছেন, পাশাপাশি তার ব্যাপারে আপনি যখন বললেন, আমি তার ব্যাপারে ব্যক্তিগতভাবে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তিনি যতটুকু জানি যে তিনি খুব দয়ালু একজন মানুষ, তিনি তার এলাকাতেও যথেষ্ট আহ খুব মানে দানশীল একজন মানুষ। তিনি তার ব্যাপারে স্থানীয়ভাবে কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই। এই সব ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন, মানে এরকম একজন আমি মানুষ? সে আমি অ্যাকচুয়ালি তার বাড়ি কোথায় সেটা সঠিকভাবে জানতামও না, এবং সে দানশীল কিনা তাতে কিছুই আসে যায় না। আমার দৃষ্টিতে সে নদী দখল করছে, আমি সেই স্ট্রাকচারটা রিমুভ করতে বলছি। এর বাইরে সে দানশীল কিনা, সে ধার্মিক কিনা, বেধার্মিক কিনা, সেটা আমার বিবেচনায় আসে নাই। আমি এটাকে এখন যেটা চাইবো, যে আমি অ্যাকশন নেবো, সেটা হচ্ছে কি, দুদুকে দেখা হোক, এবং যেসব লোকের এখানে জড়িত ছিল, খালেদ মাহমুদ চৌধুরী এবং সিনিয়র সচিব মুস্তফা কামাল, সাহেব, এবং রিয়ার অ্যাডমিরাল শাহজাহান সাহেব, তাদের ব্যাংক ট্রানজাকশন আমি দেখতে চাইবো, এবং তাদের যে সম্পত্তির হিসাব আমি চাইবো, যে তারা কত টাকা এখান থেকে নিচ্ছে, সেটা আমি চাইবো। আমি ছাড়বো না তাদেরকে, এবং আমি চাইবো যে ডিজিএফআই যে চেক করে দেখুক। কারণ এখানে সে আমার বিরুদ্ধে মিথ্যা কথা পত্রিকা ছাপাই দিচ্ছে, মিথ্যাচার করছি, এটা দেখুক। এবং এরা তাদের ভলান্টারিলি তাদের সম্পত্তির হিসাব দেখ, কারণ এই সব লোকগুলি ইনভলভ ছিল। আরো লোক ছিল, আমি আরো আনতে চাই না। দে ওয়ার দি প্রিন্সিপাল অ্যাক্টরস। তো এতে আপনি যে বর্ণনা দিলেন কর্ণফুলী ড্রাইভারের উপরে, কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করেন দেশের এবং নদীর, যদি আমি টাকার মূল্যে এইটা এইটা আহ, আমার পক্ষে এই মুহূর্তে বলা অসম্ভব। কারণ কি, আপনি যদি ধরেন ওইখানে একটা জাহাজ যাইতে পারে, বা এমন হতে পারে যে জাহাজ ঠিক মতো যেতে পারতেছে না জোয়ারের সময় ছাড়া, তার যে ইম্প্যাক্টটা কি হবে আপনার ট্রেডের উপরে, আহ, সেটা তো একটা চিন্তার বিষয়। এটা এটা যারা ম্যারিটাইম নিয়ে কাজ করেন তারা বলবে। তবে এটুকু বুঝি সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত ভয়াবহ হবে যদি দেখা যায় যে এটা সে আরো দখল করে ফেলছে, আরো সে এনক্রোচ করছে। জোয়ারের সময় ছাড়া জাহাজ যেতে পারে না ওই জায়গা দিয়ে, জায়গাটা তো ন্যারো হয়ে গেছে। আপনি যদি স্যাটেলাইটে দেখেন, তাহলে কিন্তু অনেক রকমের মানে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত, তো এবং এই যে সাখাওয়াত সে সাহেব শক্তভাবে বললো যে আপনি তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিচ্ছেন, এই স্ট্যান্ড তারা কেন নিয়েছে? আমরা তাদের সাথে আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা তাদেরকে পাইনি। আমরা আবারও করব, করে তাদের বক্তব্য নিব, কারণ আমরা চাই যে এই ধরনের অভিযোগ যদি আসে, সকল পক্ষ বক্তব্য দিক, দিয়ে ওনাকে তো বিষয়টা। ওনাকে না, ভিত্তিহীন বা ভিত্তিহীন না, ওনাকে তো না, আমি আপনি চিনি না। স্পষ্ট করে দিয়েছেন, আপনি স্পষ্ট, এখানে আহ, আপনার, আহ, আহ, আমরা দেখিয়েছি আপনার বক্তব্য একদম স্পষ্ট। কারণ নদীকে দখল করবে, এটার জন্য কোনো যৌক্তিক কোনো কারণ পৃথিবীতে হতে পারে না, এটা এটা কোনো সরকার, কিন্তু তবুও। এখানে ওনা ধরেন এখানে ধরেন 300 বিঘা জমি, আরো সেই করতেছে। 300 বিঘা জমির দাম কমপক্ষে 600 কোটি টাকা ওইখানে। কারণ ভেরি নদীর পোর্টের কাছে নদীর জমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 600 কোটি টাকা। তো এই এই টাকাটা বাঁচানোর জন্য উনি এটা করছেন, এবং আচ্ছা, জমি পাওয়াও যায় না। এখন উনি এখানে ব্যবসা করবেন, করুক, আমার কোনো আপত্তি নেই। যত বেশি ব্যবসা হবে তত বেশি তো দেশের উপকার হবে। কিন্তু নদীকে আহ, নদীকে দখল করে তো হবে না। আপনি ধরেন একটা যে বরিশাল পাওয়ার প্ল্যান্ট, তারা 121 বিঘা জমি দখল করে পাওয়ার প্ল্যান্ট করছিল। সে পাওয়ার প্ল্যান্টটা ছিল 5000 crore টাকার পাওয়ার প্ল্যান্ট। অনেক মানে অনেক লেভেল থেকে আমার উপর চাপ দেওয়া হয়েছে মন্ত্রী। আমি বলছি 111 বিঘা 21 বিঘা জমি আগে সে ফেরত দিবে, তারপরে আমি পারমিশন দিব। আমি পারমিশন দেইনি, আমি যতদিন ছিলাম আমি সেই পাওয়ার প্ল্যান্টকে আমি করতে দেইনি, আপনার অপারেট করতে দেইনি। পরে আপনি ডাক্তার দীপুমনির ভাইয়ের ব্যাপারে তো আরো কঠোর ব্যবস্থা নিয়েছিলেন, সেও ইয়ে করেছিল। তারা তো আপনার এখানে তারা ডেইলি নাকি আমাকে হিসেব দেওয়া হয়েছে যে বালু। টোটালি বালু 6,000 7,000 6,000 কোটি টাকার বালু তারা ইতেছে। সে নাকি কমিশন পাইতো যে হুম। 68 লক্ষ টাকা। এখন কথা হয় কি, যে এক্স্যাক্টলি ফিগার তো জানা যায় না, এক্সাক্ট ফিগার জানা যায় না, পরকীয় তদন্তের জন্য যেমন এটা জানা বাতিল যায় না, করতে ঘুষও হয়েছে, জানা যায় কিন্তু না। আপনি এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এবং স্টেটমেন্ট দিয়েছেন সরকারের আগে। তখন তো আপনার আপনার বিরুদ্ধে অনেক ইয়ে হয়েছিল, সরকারের পক্ষে অনেক চাপ গেছে। এই অবস্থাতে আপনার বিরুদ্ধে মামলা করলো, মানহানি মামলা।
এবং যারা করেছে তারা এখনো পর্যন্ত নিজেদেরকে বলছে যে তারা সঠিক অবস্থায় আছে, তাদের কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, বরং আপনি বিভ্রান্তিকর কথা বলছেন এমনটাই তাদের দাবি। এবং আপনার বিরুদ্ধে মানহানি মামলা 500 কোটি টাকার মানহানি মামলা করেছে, এটি আমরা। দুইটা মামলা করছে, আর একটা মামলা করছে আমাকে গ্রেপ্তার করার ই করছে, যে সিএমএম কোর্টে এটা করছে। কারণ তারা এখন বুঝতে পারছে যে সরকার দুর্বল, অর্থাৎ এই নদী রক্ষা, এই যে আপনার যে সব মিনিস্ট্রি আছে, আপনার কমিশন আছে, তারা খুব সম্ভব দুর্বল। তারা ভাবছে যে এরা কোনো অ্যাকশনই নেবে না, এরা অ্যাকশন নেবে না। এখন উচিত ছিল যে এই মামলা করার পরে, এই মামলা করার পরে মিনিস্ট্রি থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আবার ওখানে যাওয়া। আমি মনে করি কি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের যে সরেজমিনে দেখা দরকার, দেখে উনি বলুক যে এইটা নদীর মধ্যে কি নদীর মধ্যে না, উনি বলুক, এটা দেখুক। কিন্তু আহ, উনি উনি যাবেন কিনা আমি জানি না। অর্থাৎ এই এই যে ডেফিনেটলি ওনাকে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে দিলে ডেফিনেটলি আচ্ছা, উনি যাবেন। আরেকটা জিনিস দেখেন, যে 2 মাসের ভিতরে, এই গভর্নমেন্ট 2 মাস আছে, অনেক বাগাড়ম্বর করা হয়েছে, নদী নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে বহুত কিছু বলা হচ্ছে। একটা নদী উদ্ধারের জন্য একটা অভিযান এই করা হয় নাই। এই যে ঢাকার চারদিকে বালু নদীতে আপনার আরএফএল এর যে চেয়ারম্যান, আরএফএল চেয়ারম্যানের এগেনস্টে আমি মামলা করাইছিলাম, এই দিয়া নৌ পুলিশ দিয়া, তো সে মামলা কিছু হয় নাই। সে তো দখল করে আছে বালু নদীর ভিতরে, আপনার সেই মানে সিমেন্টের পিলার করে দখল করে আছে। সেটা তো ডায়নামাইট দিয়ে আপনি ভাঙতে পারবেন না। এইরকম অবস্থা বসুন্ধরা দখল করে আছে। এখন এইসব বড় বড় জায়গাগুলি আছে, তাদেরকে আগে ধরতে হবে। তাদের যদি না ধরে আপনি জাস্ট চুনোপুটি, যারা একটা ঝুপড়ি উঠে আছে, একটা টিনের একটা ঘর উঠে আছে, তারা তো ট্রানজিটরি, তাদেরকে কিছু হলে তাদেরকে উৎখাত করে, বলে বলে আমি 100 উৎখাত করছি। উৎখাত করতে হবে যারা অ্যাকচুয়ালি নদীর ফিজিক্যাল প্রপার্টিসকে চেঞ্জ করে দিচ্ছে, পার্মানেন্টলি দখল করতেছে, বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় ভূমিদস্যু, তাদেরকে ধরতে হবে। তাদেরকে না ধরে আপনার ছোটখাটো ধরে একটা বাহবা নিলে কোনো কাজ হবে না। একদম স্পষ্ট। এই যে দেখেন দূষণকারী, এই যে প্যারামাউন্ট, একটা বিরাট দূষণকারী প্রতিষ্ঠান, এই যে আপনার কম্পোজিট মিল, আমি সেখানে গেছি, যাই দেখি কি সেখান থেকে কিছু কিছু এনজিও টাকা নেয় রিভার কনজারভেশনের জন্য। যারা পলুটারের কাছ থেকে যদি আপনার এনজিও টাকা নেয়, নিয়ে তারপরে নদী রক্ষার কথা বলে, তারা তো এখানে এনজিওরাও জড়িত হয়ে গেছে এই চক্রের ভিতরে। সবাই না, সবাই বলবো না, কয়েকটা কয়েকটা আছে, তারা এগুলি করতেছে। এর ফলে একটা নৈরাজ্যকর অবস্থা। তারা তো মামলা দিবে আমাকে, হয়তো আমি হয়তো জেলেই যেতে হবে এদের ইসের সরকারের দুর্বলতার জন্য। আচ্ছা, না, ইনশাল্লাহ আপনি আপনার জায়গাতে আপনি পরীক্ষিত, আপনি জেলে যাবেন না, এতটুকু আমরা বলতে পারি। যদি আপনি সঠিক থাকেন, আর যদি আপনি সঠিক কি, আপনি তো এখানে আপনার দায়িত্ব পালন করেছেন, এবং এখানে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। যারা কোনো ব্যবসায়িক স্বার্থ সুবিধা, নাই। নদী থেকে শুরু করে বসুন্ধরার কথা বললেন আপনি, ডাক্তার দীপুমনির ভাইয়ের কথা বললেন আপনি, আরএফএল এর মতো কোম্পানির কথা বললেন, আপনি তো কাউকে ছাড় দিচ্ছেন না। এবং আমি আপনি ছাড় যখন দিই না, আমার সামনে যেটা পড়ে আমি সেটা ছাড় দিই না। ব্যক্তিগতভাবে আপনি যে সুবিধা নিতে পারতেন, তারা তো কেউ আপনি সুবিধা নিয়েছেন এরকম কোনো অভিযোগ আপনার বিরুদ্ধে আনতে পারেনি এই না, পর্যন্ত। এটা করে নাই, এটা করতে পারবে না। ক্লিয়ার, সে পারবেও না। শুধু এখানে আপনার সাথে আর কেউ না থাকলেও জনগণ আছে।